অন্যরা যদি আমাদের থেকে ভিন্ন মত হয় তাতে আমাদের ক্ষুব্ধ হওয়া উচিত নয়। প্রতিটা মানুষের মন আছে, আর প্রতিটা মনের তার নিজস্ব শিক্ষা আছে। 10 বছর আগে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থে এভাবেই সহিষ্ণুতার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। সরকার বাহাদুর ক্ষুব্ধ হবেন কিনা জানা নেই, কারণ নোট বাতিল নিয়ে কেন্দ্রের সঙ্গে একেবারেই ভিন্ন মত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ নিয়ে প্রথমবার বিস্তারিতভাবে টেলিভিশনে মুখ খুলেছেন তিনি। এবিপি আনন্দকে স্পষ্ট জানিয়েছেন, সরকারি এই সিদ্ধান্তে যারা বেআইনি কাজ করছেন তাদের অসুবিধে কম হবে, আর এই সিদ্ধান্তে যারা অসুবিধেতে পড়ে কষ্ট পাচ্ছেন তাদের মধ্যেও গরিবদের সংখ্যাই বেশি। অর্থাৎ নোট বদলের উদ্দেশ্য আর ফলাফল দুটো ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে সরকার। সুকুমার রায়ের ভাষায় বললে হয়নি ফেল। পাশাপাশি আমরা দেখলাম দিল্লিতে চড়ছে মোদি বিরোধিতার পারদ। আজ রাহুল গান্ধীকে পাশে বসিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই আলোচনা শুরুতেই দেখাবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে ঠিক কি বলেছেন অমর্ত্য সেন। না, এটা নিয়ে তো আমি আলোচনাও করেছি। এর থেকে নির্মূল হওয়ার খুব আশা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের তো যেটাকে ব্ল্যাক মানি বলা হয়, তার তো খুবই সামান্য অংশ কাঁচা টাকায় লোকের কাছে থাকে। এবং যাদের পক্ষে সবচেয়ে বেশি অসুবিধা এখানে হয় যে যাদের যে কোনো কারণেই কালো টাকা বলে নয়, অন্য কাজেই তাদের টাকা রাখা হয় 500 টাকার উপরে নোটে। এরকম তো অনেকেই আছেন, ব্যবসা করেন, ছোট কাজ করেন, বাইরে থেকে গৃহকর্ত্রী তাদের কিছু টাকা রেখে দিলেন। তাদের যতটা অসুবিধা আমার ধারণা না যে যারা বেআইনি কাজ করছে তাদের অসুবিধা বরঞ্চ তুলনায় কম, কেননা তারা এই সমস্ত ব্যবস্থা করা কীভাবে করতে হয় ঘাট জানেন, নত্য জ্ঞান আছে। তাদের পক্ষে যেভাবে এগুলো ম্যানেজ করা সহজ, সাধারণ লোকের পক্ষে সহজ নয়। 130 কোটি ভারতবাসী যে প্রশ্নটার উত্তর গত 50 দিন ধরে খুঁজছেন, সেই প্রশ্নটার উত্তরে কি বললেন অমর্ত্য সেন, অর্থাৎ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, ওই 8ই নভেম্বরের সিদ্ধান্ত ঘোষণার আগের পরিস্থিতি কবে ফিরবে। দেখুন, সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এরকম আপনি মনে করছেন কেন? কমবে তখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সুব্যবস্থা হয়, এবং অর্থনৈতিক যে জিনিসগুলো আমাদের অবহেলা হচ্ছে, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, লোকের চাকরি পাওয়া, কাজকর্ম করবার সুযোগ করে দেওয়ার অসুবিধা, এই সমস্তগুলো দূর না হলে লোকের কষ্টতে কমবে মনে করার খুব একটা কারণ নেই। তো অতএব আমাদের আশা করতে হবে এই যে সমস্ত জিনিসগুলো আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতি কখন পূরণ হবে। এখন ডিমানিটাইজেশন দিয়ে সেই ঘাটতি কি পূরণ হতে পারে এরকম মনে করার কোনোই কারণ নেই। পঙ্কজ রায়কে দিয়ে শুরু করব। পঙ্কজবাবু, আমি জানি না যে এটাও রাজনীতির রং আপনি দেখবেন কিনা, কিন্তু ধরুন অমর্ত্য সেন 1,500 মাইলের মধ্যে রাজনীতির কোনো দিন আসেনি। কৌশিক বসু ওয়ার্ল্ড ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, কিংবা ডেপুটি গভর্নর ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তিনি ডক্টর কেসি চক্রবর্তী, প্রত্যেকে ভিন্ন মত এবং প্রত্যেকে মনে করছেন যে এই যে এটার উদ্দেশ্য এবং ফলাফল দুটোই নেতিবাচক। এটা উদ্দেশ্যও সফল হবে না এবং নেতিবাচক ফলাফল পড়বে 130 কোটি ভারতবাসীর মধ্যে, বিশেষ করে গরিবদের ওপর। দেখুন, যেমন আপনি যাদের নাম বললেন তারা যেমন নেতিবাচক বলেছেন, ইতিবাচক কথাও কামাতের মতো লোক বলেছেন। ব্রিক্সের যিনি চেয়ারম্যান আমাদের জগদীশ ভাগবতীর মতো মানুষ বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, মুডিজ, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার তারাও বলেছে অভিমত মিশ্র। দেখুন, আর তো 3 দিন, তার মধ্যে মানে আমরা আজকে 47তম দিন, আর 3 দিন পরে 50 দিন, তারপরের পরিস্থিতি নিয়ে কোনো কনফিডেন্স পাওয়া যাচ্ছে না সরকারের গলায়। না, কনফিডেন্স নেই আপনি বলছেন কি করে? এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে 6% টাকা, তার মানে যদি আমি 15 লক্ষ কোটি টাকা বলি, তার 6% হচ্ছে 90,000 কোটি টাকা, সেটা জমা পড়ার অবস্থায় নেই।
দ্বিতীয়ত না না, আমি যে বলছি, আমি কেন বলছি কনফিডেন্স নেই, সেটা হচ্ছে একটা ডেডলাইন থাকবে তো সরকারের, যে যেমন প্রধানমন্ত্রী প্রথম দিন বলেছিলেন 50 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ মইদুল, নীতি আয়োগের বিবেক দেবরা 2 লক্ষ কোটি টাকার ঠিক। কথা বলছেন, উনি এখন 90,000 কোটি টাকার কথা না বলছেন। 90,000, হিসাবটা কবে না না করে না, কি আমি change হয়ে আপনি যাচ্ছে মানে মাঝে ভুল মাঝে। করছেন। আমি বলেছি 90,000 কোটি টাকা জমা পড়বে না, না, সেটা কর বিবেক দেবরা আদায়, বলছে 2 লক্ষ কোটি টাকা আমি জমা আমি পড়বে। আমি শেষ করি। কর আদায়, জরিমানা বা অন্য বাবদ এখনো পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকার উপরে সংগ্রহ হয়েছে এবং সারা ভারতবর্ষে না না, এইটা কি একটা পঙ্কজবাবু concrete লক্ষ্যমাত্রা কথা ছিল? বলবো। আমি বলছি মজুরি পোষালো? এই যে 130 কোটি মানুষের ওপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো। কারেন্সির জন্য দেখুন প্রতি বছরে হ্যাঁ। প্রায় প্রায় 11,000 কোটি টাকা শুধু কারেন্সি প্রিন্ট করতে ভারতবর্ষে খরচ হয়। সুতরাং আমাদের দেশের যে কারেন্সিগুলো চলে তার 3 বছর থেকে 3.5 বছর তার আয়ু, এবং যে কারণের জন্য কারেন্সি সার্ভিসিং কস্ট এটা দিতে হয়, 4টে মিন্ট থেকে যে ছাপাতে হয় তার জন্য এই ব্যয় হয়। সুতরাং মানে এটা তো আরো মারাত্মক কথা। আপনি বলছেন যে এই কস্টটাকে কি মানে পরবর্তী লক্ষ্যমাত্রা এই কস্টটা বাদ দিয়ে দেবে, মানে টাকা আর ছাপা হবে না? না টাকা ছাপা না, হ্যাঁ, সেটা কিন্তু একেবারেই নয়। বলছি যে এটাও মানে যদি আমাদের ডিমনিটাইজেশন না হতো তাহলেও কিন্তু সরকারকে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হতো। না আমি আবার উদ্দেশ্যতে ফিরবো এবং তার ওপর বিরোধীরা এককাট্টা হচ্ছেন এবং দুর্নীতির মানে ওই কেকের ওপর পাইয়ের মতো দুর্নীতির প্রসঙ্গ বারবার চলে আসছে দুপক্ষই, অভিযোগ এবং পাল্টা অভিযোগে। আজকে নয়াদিল্লিতে রাহুল গান্ধীকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন সরাসরি। মোদি হটাও দেশ বাঁচাও এই স্লোগানকে হাতিয়ার করে 1 জানুয়ারি থেকে পথে নামছে তৃণমূল। তার আগে রাজধানীতে গিয়ে একই সুরে হুঙ্কার তৃণমূল নেতৃত্ব। Will you resign from the Prime Ministership? It is your assurance that हमको 50 दिन का वक्त दो, अगर हम नहीं कर पाएगा तो आप बोलो। মোদি চেয়েছিলেন 50 দিন। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार है। 50 দিনে সমস্যা মিটবে তো? अगर 50 दिन का बाद भी ये चीज फैसला नहीं होगा, क्या प्राइम मिनिस्टर will you take the responsibility to resign as a prime minister from the country? মোদি সরকারকে কোণঠাসা করতে দিল্লিতে মমতা রাহুল পাশাপাশি একই সুরে আক্রমণ। If he doesn't resign, we'll put pressure on him to resign. সাধারণ মানুষের দুর্ভোগকে হাতিয়ার করছে বিরোধীরা। প্রধানমন্ত্রীরও ঢাল সেই সাধারণ মানুষই। यह देश ईमानदारी की लड़ाई लड़ने के लिए आगे आया, इससे बड़ा देश का सौभाग्य क्या हो सकता है। কনস্টিটিউশন ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেত্রীর পাল্টা কটাক্ষ। Demonetization, it's a mega scam. ऐसा स्कैम आजादी का बाद कभी नहीं हुआ है, विदाउट एनी प्लानिंग। आज जो देश का हाल हो गया है, इकोनॉमी इज टोटली सेटल्ड, और अगर हम कहते हैं तो बोलता है कुछ मत बोलो गब्बर आ जाएगा, क्या है? রাহুল আবার টেনে আনেন মোদির বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ। देश को प्रधानमंत्री कह रहे हैं कि मैं भ्रष्टाचार के खिलाफ लड़ाई लड़ रहा हूं, मगर जो उनके ऊपर सवाल आ रहे हैं उसके बारे में प्रधानमंत्री जवाब नहीं दे रहे। বিজেপির পাল্টা দাবি। भाजपा के एक धुर विरोधी ने सुप्रीम कोर्ट में केस किया इसको लेकर। सुप्रीम कोर्ट की टिप्पणी सामने में है, अगली तारीख का वेट करिए। বিজেপি বারবার দাবি করছিল যে সাহারার ডায়েরির কথা রাহুল বলছেন তাতে কংগ্রেসের শীলা দীক্ষিতের নামও রয়েছে। সেই শীলা দীক্ষিতের প্রসঙ্গ তুলেই এদিন বিজেপিকে জবাব দেন রাহুল। शीला जी ने कहा है करवाइए इंक्वायरी। शीला जी को कोई प्रॉब्लम नहीं है, नरेंद्र मोदी जी को प्रॉब्लम क्यों हो रही है? নোট বাতিল নিয়ে সংসদের ভেতরে বাইরে এককাট্টা প্রতিবাদ করেছে বিরোধীরা। এদিন কংগ্রেসের ডাকা বৈঠকে সব দল না থাকলেও যেভাবে মমতা রাহুল পাশাপাশি বসে এক সুরে মোদীকে আক্রমণ করলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এই
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অমর্ত্য সেনের সঙ্গে আমাদের প্রতিনিধির কি কথা হয়েছে, এই গোটা বিষয়টা নিয়ে অমর্ত্য সেনের মত বারবার আমরা দেখাতে থাকবো নানা অংশ। আমি ওমপ্রকাশ মিশ্রের কাছে আসব। গতকাল রাহুল গান্ধীর বৈঠকে আপনি ছিলেন। এক তো অর্থনীতিবিদদের এই ভিন্ন মত এবং তারা এই 50 দিনের মুখোমুখি অবস্থায় গোটা বিষয়টার উদ্দেশ্য এবং ফলাফল নিয়ে সন্দিহান, বিরোধীদের হাত শক্ত করলো, তারপরে আপনাদের দুর্নীতির অভিযোগ। দেখুন, অরুন্ধতী ভট্টাচার্য স্টেট ব্যাংকের কর্ত্রী, উনি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে লিমিটটা উইথড্র করা সম্ভবপর হবে না। এটা একটা মানুষের ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্সের উপর আঘাত হয়েছে, এটা ঠিক। তার সঙ্গে যোগ করেছেন যে 30শে ডিসেম্বর হবে না, ফেব্রুয়ারি মাস অবধি চলে যাবে। এটা তো অনেক আগেই আর কি পি চিদম্বরম খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিয়েছিলেন। আর এটা তো কোনো আমাদের ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে যে ফ্যাকচুয়াল সিচুয়েশন, যে 86% রক্ত যদি মানুষের শরীর থেকে আপনি বের করে নেন তাহলে সেটাকে আপনাকে তো পূরণ করতে হবে। তো সেটা আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি। দেখুন, সারা দেশ কিন্তু এটা জিজ্ঞেস করছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেন তদন্ত হবে না। জুলাই 2014 পর থেকে এই সমস্ত কাগজগুলি রয়েছে মোদী সরকারের কাছে। ইনকাম ট্যাক্স অফিসিয়ালসদের তাদের সিগনেচার আছে, সেটা ভেরিফিকেশন হয়ে গেছে। সুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণরা গেছেন। ইস্যু হচ্ছে যে মোদী কেন ভয় পাচ্ছেন? Why is he not ordering an investigation? That is a $1 million question. রাহুল গান্ধীকে ব্যঙ্গ করছেন, বিদ্রুপ করছেন, খুব ভালো কথা। আমাদের অভিযোগের কোনো সারবত্তা নেই। আপনি বলুন না যে অভিযোগের কোনো সারবত্তা নেই। যে রবিশঙ্কর প্রসাদকে দেখাচ্ছেন তার নাম তো রয়েছে সেই ডায়েরিতে। আমি জানি শীলা দীক্ষিতের নাম রয়েছে। শীলা দীক্ষিত নিজেই বলেছেন অসুবিধাটা কি, ইনভেস্টিগেশন করা হোক। রবিশঙ্কর প্রসাদ বলেনি, ওই প্রত্যেকদিন মুখ বড় করে কথা বলছে 1.5 কোটি টাকা, আর ও তো নিয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাহুল গান্ধীর কাগজেই কিন্তু তার 7টা কলাম ওপরে শীলা দীক্ষিতের নাম আছে। হ্যাঁ, তো নিশ্চয়ই রয়েছে শীলা দীক্ষিতের নাম। আমরা কালকে কংগ্রেসের আমাদের মিটিং ছিল, হাই লেভেল মিটিং ছিল, সেখানে রাহুল গান্ধীকেই এটা প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। সরাসরি তার উত্তর এখনো দিয়েছেন যে শীলা দীক্ষিত যে নাম রয়েছে তাহলে ইনভেস্টিগেশন হবে না। কংগ্রেসের কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না। এটা কি ধরনের রায়? আমরা সবসময় মনে করি যে ব্যক্তি নির্বিশেষে ব্যবস্থা হবে। আইন যদি কেউ ভাঙে, ইনভেস্টিগেশন যদি মোদির নামে যখন রয়েছে এটা, তাহলে হোয়াই মোদি ইজ নট অর্ডারিং অ্যান ইনভেস্টিগেশন? সেটাই আমরা ডিমান্ড করছি। প্রধানমন্ত্রী এসে তদন্তের আদেশ দিলেন না, প্রথম কথা হচ্ছে যে কমন কজের মামলায় প্রশান্ত ভূষণ যে দিয়েছেন, আপনারা এর আগেও আমরা বলেছি সেখানে পরিষ্কার বলা হয়েছে যে উপযুক্ত প্রমাণ নেই, শুধু একটা কাগজের উপর ভিত্তি করে এটা হতে পারে না। আমি একটা কথা বলবো, রাহুল গান্ধীর আজকে প্রেস কনফারেন্স উপলক্ষে যে রাহুল গান্ধী শীলা দীক্ষিতকে একটা শোকজ করে প্রেস কনফারেন্সটা করলেন না কেন? শীলা দীক্ষিত নিজেই বলছেন যে ইনভেস্টিগেশন করতে কাগজের ভিত্তি নেই। তার আগের দিন এসে আমার মতে কাগজ করবার প্রয়োজনীয়তা নেই। ইস্যুটা হচ্ছে সরকার পরিচালনা করছে নরেন্দ্র মোদি। 2.5 বছর ধরে এই কাগজগুলি রয়েছে। নরেন্দ্র মোদি কেন ইনভেস্টিগেশন করছেন না? যেহেতু তার নামে অভিযোগ বলে উনি ইনভেস্টিগেশন করবেন। একটা মজার জিনিস উঠে এলো কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে, যেটা রাহুল গান্ধী বারবার বলছেন, এটা তো বারবার দেখাচ্ছেন। হ্যাঁ, নরেন্দ্র মোদী কিন্তু একবারও বলছেন না যে আমি টাকা নিইনি। তো প্রশ্ন, আবার তার দলের নেতা বলছেন আরে শীলা দীক্ষিতের নাম আছে, তার মানে কি প্রধানমন্ত্রীর নামও ঠিকঠাক মেনে নিচ্ছেন নাকি বোঝা যাচ্ছে না ব্যাপারটা। তো নরেন্দ্র মোদী বলুন না একবার যে না আমি টাকা নিইনি, অসুবিধা তো কিছু নেই। বলছেন না ওনার কি হয়েছে, রাহুল গান্ধী বাচ্চা ছেলে, কি সব যা ইচ্ছা বলছে, শুধু একটা কথা বলতে পারছেন না প্রধানমন্ত্রী যে আমি টাকা নিইনি। তার মানে একটা জিনিস, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে নাকি কালো টাকার অভিযান করেছিলেন এই নোট বাতিল। প্রধানমন্ত্রী তো দুর্নীতি নিয়েই রাজনীতি করছেন, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেন। তার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ, তিনি কেন একটা এনকোয়ারি চাইবেন না? আমার মনে হয় না। এই একটু আগে একজনকে দেখাচ্ছিলেন একটা লাইন, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরপরই আপনি এটা অমর্ত্য সেনকে নিয়ে যেটা দেখালেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাটা কথাটা যদি মনে থাকে, আরো দেখাবো, জুতা আবিষ্কার। সারা রাস্তা ঝাড় দেওয়ার দরকার ছিল, জুতো পরে হাঁটলে তো নোংরা লাগতো না।
তো প্রধানমন্ত্রী যদি 1% লোকের জন্য কালো টাকার অভিযানে যাদেরকে প্রতিনিয়ত কেন্দ্রীয় সংস্থাগুলোকে মাইনে দেয় সেই ইনকাম ট্যাক্সকে যদি লাগানো হতো তাহলে এই নোট বাতিলের জন্য হাজার হাজার কোটি টাকা খরচের দরকার ছিল না। আচ্ছা আমি একটা খোলসা করে দিই গতকালকে আমাদের মিটিং এ আলোচনা হয়েছিল কমন কজের কথা হচ্ছে। জানেন তো ইস্যুটা কি? যে ইমেল থেকে গেছে সবই অফিসিয়াল, ইনকাম ট্যাক্স অফিসিয়াল সাইন করেছেন, উনি লিখেছেন ইনভেস্টিগেশন করার কথা, তার সিগনেচারটা অথেন্টিকেট হয়েছে। কে টাকা পৌঁছে দিয়েছে মোদির কাছে তারও তো নাম লেখা আছে এবং চিফ মিনিস্টারের রেসিডেন্সের ডায়েরিতে সেটা তো এন্ট্রি রয়েছে। আমরা তো তাই জন্য বলছি ইনভেস্টিগেট করুন। মোদি খুব ভালো করে জানেন যে জোর ফেসে গেছেন, তাই জন্য এটা আর কি অ্যাভয়েড করবার চেষ্টা করছে। তবে আমি সব বুঝলাম বিজন, একটা জিনিস আজকে বলো, সেটা হচ্ছে দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন হলো তার আগে যে বৈঠক হলো তাতে বাম নেই, সপা, বসপা, এনসিপি কেউ নেই, একা কুম্ভের মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং লালু প্রসাদের দলের একজনকে দেখলাম। 8টা রাজনৈতিক দল ছিল। পরিপ্রেক্ষিতে আপনি যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা বাধ্যবাধকতা। তুমি বলছো আঞ্চলিক ইকুয়েশন, যেমন বাংলার ক্ষেত্রে তৃণমূল, বাম, আপনার উত্তরপ্রদেশের ক্ষেত্রে মায়াবতী, মুলায়ম, অসুবিধা আছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা বাধ্যবাধকতা। তুমি বলছো আঞ্চলিক ইকুয়েশন, যেমন বাংলার ক্ষেত্রে তৃণমূল, বাম, আপনার উত্তরপ্রদেশের ক্ষেত্রে মায়াবতী, মুলায়ম, অসুবিধা আছে। কিন্তু এই ছোট্ট ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে বাদ দিয়ে, কিন্তু আমি বলছি যেখানে ফ্লোর কোঅর্ডিনেশন এই রকম জমাট ছিল বিরোধীদের, পার্লামেন্টের মধ্যে যেটা করা গেল সেটা বাইরে আজকে করা গেল না। না, তারও কারণ আছে, মানে আঞ্চলিক সমস্যার উপরে ওঠা গেল না, জাতীয় রাজনীতি। কয়েক মাস বাদেই নির্বাচন। আজকের ছবিটা দেখাবো। ছিলেন অনেকেই, কিন্তু মধ্যমণি দুজন, রাহুল মমতা। শুরুটা করলেন কংগ্রেস সহসভাপতি। I'll make a little short statement and then other leaders from the opposition will do the same. দিল্লির পিচে প্রথম বলটা খেলেই রাহুল স্ট্রাইক দেন মমতাকে, তারপর তৃণমূল নেত্রীর ঝোড়ো ব্যাটিং। डिमोनेटाइजेशन इट्स अ मेगा स्कैम, ऐसा स्कैम आजादी का बाद कभी नहीं हुआ है। পাশাপাশি রাহুল মমতা, মোদিকে আক্রমণ করতে মমতার গলায় কখনো ইন্দিরা গান্ধী। जो बैंक एक दफे इंदिरा जी का टाइम में नेशनलाइज्ड हुआ था, बैंक का ऊपर में लोगों का भरोसा था, बैंक को अभी टोटली डिस्ट्रक्शन बैंक को कर दिया। ये 47 दिन में देश का जो नमूना हुआ है, हमारा देश 20 साल पीछे चला गया है। কখনো আবার রাজীব গান্ধীর প্রসঙ্গ। राजीव जी ने टेलीकम्युनिकेशन को इतना डेवलप किया था, ये आज नहीं 20 साल से हो रहा है देश में। आज एक दिन में मार्केटिंग करने के लिए बोलना अच्छा होता है, ये क्या पॉलिटिक्स चलता है देश में। এতদিন ছিল কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসা নিয়ে জল্পনা, মঙ্গলবার একেবারে পাশাপাশি। বোঝা যাচ্ছে যে কংগ্রেস হাইকমান্ডের যে মমতার প্রতি কোথাও একটা তাদের একটা টান তারা অনুভব করেছেন। মোদিকে নিশানা করে মমতা রাহুলের এক সুরে সারাশি আক্রমণ। करप्शन और काले धन पे कोई असर नहीं पड़ा है। एक नई ब्लैक मार्केट तैयार हुई है पैसे को बदलने के लिए। चोट लगी है हमारे कमजोर लोगों को, गरीब लोगों को। विदाउट एनी प्लानिंग आज जो देश का हाल हो गया है, इकोनॉमी इज टोटली सेटल्ड। ये क्या अच्छा दिन का नमूना है? নরেন্দ্র মোদিও বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি। हम नोट घर में जमा करने वालों के खिलाफ लड़ाई लड़ रहे, नोटे कपबोर्ड में भर भर करके बैठे थे, लेकिन बेईमानों की आदत जाती नहीं। মঙ্গলবার কংগ্রেসের ডাকা বৈঠকে হেভিওয়েট বিরোধী মুখ বলতে ছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি অনুপস্থিত বামেরা? पार्लियामेंट के हर रोज सब की सब पार्टीज एक साथ खड़ी थी, बट पार्टीज की लोकल कंपल्शंस भी होती हैं और हम उन कंपल्शंस को रिस्पेक्ट करते हैं। ऑपोजिशन यूनिटी एक प्रोसेस है, वो आगे बढ़ रही है। সংসদে ছিল এক কাট্টা বিরোধিতা, ধর্ণাতেও ছিল ঐক্যের ছবি। এদিন কংগ্রেসের ডাকা বৈঠকে ছিলেন না অনেকেই, কিন্তু মোদী সরকারকে আক্রমণে খামতি রাখলেন না দুজন, মমতা রাহুল। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।
বিশেষজ্ঞ বলছিলেন টান। আমার তো মনে হয় নির্ভরতা ওম প্রকাশ দা। যতই আপনি 8টা দল বলুন, প্রমিনেন্ট ফেস বলতে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে 12% অফ ইন্ডিয়াজ পলিটিক্যাল স্ট্রেংথ আর পপুলেশন স্ট্রেংথ। তো সেই দিক দিয়ে তো অবশ্যই গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী, এবং সেটা আর কি দিল্লিতে সমন্বয় হচ্ছে এবং আগামী দিনেও থাকবে। কিন্তু পাশাপাশি একই পথ এবং পদ্ধতি আমরা অনুসরণ করছি লেফট ফ্রন্টের সঙ্গে, এবং লেফট ফ্রন্টরাও আর কি উপস্থিত থেকেছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে বিহারের কনটেক্সটে একটা ডিফিকাল্টি আছে, উত্তরপ্রদেশে এখন সিট শেয়ারিং নেগোসিয়েশন চলছে, বিএসপি বনাম সমাজবাদী পার্টির জায়গা আছে, নির্বাচন আছে সামনে। তামিলনাড়ুর রাজনীতিটা এখন একেবারে একটা অন্য রকমের বাঁকে আছে। সেই রকম রাহুল গান্ধী সঠিক বলেছেন যে অপোজিশন ইউনিটিটা হচ্ছে একটা প্রসেস, এটা কনক্লুশন। এই অপোজিশন ইউনিটি যাতে না থাকে, বিজেপি কিন্তু সেটা তো সার্বিকভাবে চেষ্টা করছে, তারই ফল আজকের এই ছবি। আমি দেবাশিস দার কাছে আসি। দেবাশিস দা, একেবারে জাল নোট, পঙ্কজবাবু কিছুক্ষণ আগেই জাল নোটের কথা বলছিলেন যে গুজরাটে, নরেন্দ্র মোদীর গুজরাতে রাজকোট থেকে উদ্ধার হলো 26 লক্ষ টাকার 2000 টাকার জাল নোট। আমি বলছি এই জাল নোট এখনো 50 দিন কাটেনি, এই জাল নোট হবে না এবং না হওয়ার প্রতিশ্রুতি, জাল নোট ধ্বংস করা। যদিও আইএসআই এর পরিসংখ্যান সম্পূর্ণ অন্য কথা বলে, 0.025% মাত্র ভারতবর্ষের নগদের মধ্যে জাল নোট। বলে দাও যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল তাও বটে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট একদম মানে সংসদে এটা উদ্ধৃত হয়েছে বারবার। তারা কেন্দ্র সরকারকে বলেছে যে এই সামান্য শতাংশ জাল নোট। কিন্তু আমি বলছি এটা রুকলো কোথায়? রাজকোট থেকে 26 লাখ টাকা শুধুমাত্র জাল 2000 টাকার নোট। 31 লক্ষ টাকা মানে তিনটে কারণে তো বলা হয়েছিল যে মুভটা হয়েছে, কিন্তু গত প্রায় 50 দিনের মধ্যে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে সততা এবং দুর্নীতি এই দুটো নিয়ে ঘোর রাজনীতি হচ্ছে আর কি। কেন এই কথা বলছি? কারণ আমাদের মতন যারা কিচ্ছু বোঝে না, এই সমস্ত মানুষজন 9 তারিখে যে কথা বলেছিলাম, এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন মাননীয় অমিত শাহ মহাশয়, এই দুজন গত প্রায় 50 দিন সময় পার্লামেন্টে একটি কথাও না বলে, পার্লামেন্টের বাইরে গোটা দেশ জুড়ে বিভিন্ন সভা সমিতি করে আর কি এই অর্থনীতির বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছেন এবং দুর্নীতিমুক্ত ভারত তৈরি করতে চাইছেন। তুমি বলছো জাল নোট, জাল নোটের পরিমাণ বিভিন্ন এস্টিমেট আছে, দশমিকের পর অনেকগুলো শূন্য বসিয়ে একটা জায়গায় 2 করেছে, একটা জায়গায় 9 করেছে। মোট থৌকা টাকার পরিমাণ 400 কোটি টাকার আশপাশ। এবার কত কোটি টাকা এই 86.4 তোলা হয়েছে সে ব্যাপারেও কিন্তু যখন প্রায় 50 দিন হতে চলেছে তখন যে সংখ্যা আসছে আর 8 তারিখে যে সংখ্যা ছিল তার মধ্যে ফারাক তৈরি হয়ে যাচ্ছে। মূল প্রশ্নটা হচ্ছে ঘোষণার সময় ভারতবর্ষের মাটিতে 500 এবং 1000 টাকার মোট যে টাকা সিস্টেম থেকে উইথড্র করা হবে এই সময়কাল জুড়ে, তার যা পরিমাণ, এবং প্রায় 50 দিনের পর দেখা যাচ্ছে কাছাকাছি টাকাটা আবার সিস্টেমে ঢুকে গেল। প্রথম প্রশ্ন যে তাহলে এই অপারেশনের মাধ্যমে, ডিমনিটাইজেশন অপারেশনের মাধ্যমে কালো টাকাটা কোথায় গেল? ওই কারণে প্রশ্নগুলো আসছে যে তাহলে এই প্রক্রিয়ার মধ্যে কি আবার কোনো স্ক্যাম হয়েছে? প্রশ্নটা এই কারণে আসছে। 1, 2, এটা তো ইনকাম ট্যাক্স কিন্তু কসমেটিক অপারেশন। ইনকাম ট্যাক্সকে কাজ করবার জন্য, ইডির কাজ করবার জন্য, সেবির কাজ করবার জন্য কি ডিমনিটাইজেশনের দরকার হয়? তাহলে ইনকাম ট্যাক্স দপ্তর গত 8-10 দিনে, তাহলে তো ভারতবর্ষে 6 মাস অন্তর ডিমনিটাইজেশন না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধরবেন কি করে? ধারাবাহিক প্রক্রিয়া। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, এই ক্ষমতা তো আছেই এদের কাছে। না, এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে যে ভারতবর্ষে যদি কোনো অন্যায় কারবার চলে সেগুলোকে প্রতিরোধ করবার জন্য। 500,000 টাকা ডিমনিটাইজেশনের সাথে কোনো সম্পর্ক নেই। এটা 2। 3 নম্বর কথা যেটা বলা হচ্ছে, তুমি প্রশ্ন করলে এখানে যে মানে জাল টাকা তৈরি করা, এটা কন্টিনিউয়াস প্রসেস। ফলে যেদিনকে এই ডিমনিটাইজেশন হচ্ছে 3 দিনের মাথায় 2000 টাকা নোট পাবলিক ডোমেনে চলে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জাল টাকা তৈরি করার প্রক্রিয়াকে মোকাবেলা করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পুরো একটা হোক্সের জায়গায় চলে যাচ্ছে। আমি এই জাল টাকার ইস্যুতে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে দেখাবো অমর্ত্য সেন আর কি বলেছেন এই নোট বদলের যে সিদ্ধান্ত তার প্রসঙ্গে। বারবার গোটা দেশ জুড়ে এই 50 দিন হতে যখন ঠিক 3 দিন বাকি, তখন প্রশ্ন উঠছে যে যেখানে বেশিরভাগ কালো টাকা বিদেশি ব্যাংক, রিয়েল এস্টেট, সোনা এবং 4 নম্বর নগদে থাকে, প্রথম 3টেকে ছেড়ে 4 নম্বরটাকে কেন ধরা হলো? আমরা জাল টাকার এই ইস্যুতে সরকারি দাবি এবং বাস্তবতা কি বলছে দেখে ছোট্ট একটা বিরতি। নোট বাতিলের জেরে কোমর ভাঙবে জাল নোটের কারবারিদের, বারবার এমনই দাবি করছেন বিজেপির নেতা মন্ত্রীরা। মঙ্গলবারও যে প্রসঙ্গ শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়। 8 नवंबर रात को 8 बजे एक धमाक से जाली नोटों का खेल 0 हो गया। প্রধানমন্ত্রীর এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
সোমবারই গুজরাতের রাজকোটের হনুমান মাধি এলাকায় একটি গাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে 26,10,000 টাকা, যার পুরোটাই জাল নোট। এর মধ্যে 26 লক্ষ টাকায় 2,000 টাকার জাল নোটে, বাকি 10,000 টাকা নতুন 500 টাকার জাল নোটে। উদ্ধার হয়েছে উন্নত মানের কালার প্রিন্টিং মেশিনও, যাতে আসল মনে হয় সেজন্য নোটের বান্ডিলে লাগানো ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ট্যাগ ও সিল। রাজকোট পুলিশ জানিয়েছে 2 জাল নোটের কারবারির বাড়ি अहमदाबादে। राजकोट शहर में हनुमानगढ़ी विस्तार आता है, वहां से ये स्विफ्ट गाड़ी पकड़ी गई, गाड़ी को पूरा सर्च किया गया। 2,000 रुपए की कुल 26 लाख रुपए की वहां पे नोटें थी और 500 की कुल 10,000 रुपए की थी। तीसरा मिला के 26,10,000 की डुप्लीकेट नोट थी। অথচ নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, अगर भ्रष्टाचार और कुछ दिनों की असुविधा में से एक को चुनना हो तो बेहिचक, मैं कहता हूं बेहिचक, मेरे देश का ईमानदार नागरिक असुविधा को तो चुनेगा। নরেন্দ্র মোদীর সুরেই নতুন নোটের সুরক্ষা কবচ নিয়ে জোর গলায় দাবি করেছিলেন আরবিআই গভর্নরও। Motivations for the decision were to deal with the problem of high quality counterfeit notes. পর্যবেক্ষকদের একাংশের মতে কেন্দ্রের এই দাবিকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিল রাজকোটে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনা। বাজারে জাল নোটের সংখ্যা নির্ধারণের জন্য কেন্দ্রের তরফে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 5 বছর গবেষণা করে স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে তারা জানায়, বাজারে যে পরিমাণ টাকা রয়েছে তার মাত্র 0.02% জাল নোট। অর্থাৎ বাজারে 100 টাকা থাকলে তার মধ্যে জাল নোট 2 পয়সা। 10,000 টাকায় জাল নোটের পরিমাণ 2 টাকা। उन्होंने कहा काउंटरफिट पैसे के खिलाफ 100 रुपए में से 2 पैसे काउंटरफिट। तो प्रधानमंत्री को अब जवाब देना है। কটাক্ষের সুরে বিরোধীরা বলছে, জাল নোট রুখতে নোট বাতিলের মতো এত বড় সিদ্ধান্ত নিল সরকার, যার জেরে সব ছেড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হলো মানুষকে, আর সেই নতুন নোটই জাল হয়ে গেল। এবিপি আনন্দ। গত 8ই নভেম্বর কেঁপে উঠল গোটা দেশ। এত বড় যে সিদ্ধান্ত, সেটা অর্থনৈতিক সিদ্ধান্ত নাকি বিরোধীরা যেমন বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত? ঠিক কি বললেন এই প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন, দেখুন। প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ কী কারণে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এবং আমাদের একটা সবারই একটা চেতনাতে একটা ন্যায্যতা থাকে, মনে করে যে কেন করলো লোকটা, এটা ভালো কারণটা কি। এটা যদি ভালো কারণ না হয় তাহলে ভালো কারণ অন্য কী হতে পারে। এটাও সম্ভব যে কোনো ভালো কারণ নেই। লোকে সব কিছুই যে ভেবেচিন্তে করে এরকম তো মনে করার কারণ নেই, এবং ভেবেচিন্তে যেটা করলেন সেটা অর্থনীতির দিক দিয়ে হলো না, রাজনৈতিক দিয়ে হলো, সেটাও বোঝা খুব সহজ না হতে পারে। 8ই নভেম্বরের পর থেকে গরিবরা নাকি শান্তিতে ঘুমোচ্ছে এবং বড়লোকদের ঘুমের ওষুধ খেতে হচ্ছে, এই মন্তব্য খোদ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কি মনে করেন? এই সিদ্ধান্তে ক্ষতি হলো কার, দেখুন। ये आपके वोट की ताकत है कि गरीब चैन की नींद सो रहा है और अमीर नींद की गोलियां खरीदने के लिए बाजार में चक्कर काट रहा है। অনেকেই প্রতিবাদ করেছে, ও নিয়ে সঙ্গে আমার যোগ করার খুব একটা কিছু নেই। ঠিক কী কারণে বলেছেন সেটাও ঠিক আমি এখন অবধি ধরে নিতে পারিনি। অতএব ওটা নিয়ে আলোচনা করে খুব লাভ নেই, কেন ওটা সত্যি মিথ্যা এটা তো খুব সহজেই মনে করা যায় যে যাদের কষ্ট হচ্ছে তাদের মধ্যে গরিবের সংখ্যাই সবচেয়ে বেশি। এতে কোনো সন্দেহ নেই এই বিষয়ে। সুপর্ণ মৈত্রের কাছে আসবো। আপনি প্রথম অংশের যে সাক্ষাৎকারের প্রথম অংশটা আমরা দেখিয়েছিলাম সেটা মনে করুন, যেখানে বলছেন এই বেআইনি কাজ যারা করছেন তাদের অসুবিধে তুলনায় কম। দুটোকে জুড়লে কি দাঁড়াচ্ছে, যে যারা কালো টাকার কারবারি, যাদের জন্য নাকি এই বিরাট দেশ আন্দোলিত হয়ে গেল 8ই নভেম্বর থেকে, তাদের অসুবিধে কম হলো, আর যাদের ক্ষতি হলো, অসুবিধে হলো, প্রতিদিন কার্যত হেনস্থা এবং ঘাম ছুটে গেল, তাদের অধিকাংশই গরিব মানুষ। না ঠিকই, তার কারণ যাদের পয়সা কড়ি আছে
তাদের উদ্ভাবনী শক্তিটা তাদের হয় নিজের থাকে, নয় তারা আউটসোর্স করে দিতে পারেন, যাদের মেধা আছে তারা সেটা করে দিতে পারে। কিন্তু গরিব লোকেদের সেরকম মেধা নেই, কারণ এত কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েন। প্রথম কথা হচ্ছে রোজগার করবেন কি করে সেটা ভাবেন, তার মধ্যে ডিস্টিংগুইশও করতে পারেন না সাদা এবং কালো রঙের মধ্যে। আর ইনোভেশন ইজ আ ফার ক্রাই, সেই জন্য তাদের পক্ষে এত ইনোভেটিভ হওয়া সম্ভব না। আর এখানে অনেক বিদগ্ধ মাস্টারমশাইরা আছেন, তা সত্ত্বেও ইনোভেশনটা তো আমাদের ডিএনএতে নেই একাডেমিক সিস্টেমে, সেই জন্য ঠিক ইনোভেশনটা পেনিট্রেট করতে পারে। আমি একবার অমর্ত্য সেনের একটা অংশ দেখে আবার দেখুন। না, এটা নিয়ে তো আমি আলোচনাও করেছি। এর থেকে নির্মূল হওয়ার খুব আশা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের তো যেটাকে ব্ল্যাক মানি বলা হয়, তার তো অতি খুবই সামান্য অংশ কাঁচা টাকায় লোকের কাছে থাকে। এবং যাদের পক্ষে সবচেয়ে বেশি অসুবিধা এখানে হয় যে যাদের যে কোনো কারণেই কালো টাকা বলে নয়, অন্য কাজেই তাদের টাকা রাখা হয় 500 টাকার উপরে নোটে। এরকম তো অনেকেই আছেন, ব্যবসা করেন, ছোট কাজ করেন, বাইরে থেকে গৃহকর্ত্রী তাদের কিছু টাকা রেখে দিলেন। তাদের যতটা অসুবিধা আমার ধারণা না যে যারা বেআইনি কাজ করছে তাদের অসুবিধা বরঞ্চ তুলনায় কম, কেন তারা এই সমস্ত ব্যবস্থা করা কীভাবে করতে হয় ঘাট জানেন, নত্য জ্ঞান আছে। তাদের পক্ষে যেভাবে এগুলো ম্যানেজ করা সহজ, সাধারণ লোকের পক্ষে সহজ নয়। সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এরকম আপনি মনে করছেন কেন? কমবে তখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সুব্যবস্থা হয় এবং অর্থনৈতিক যে জিনিসগুলো আমাদের অবহেলা হচ্ছে, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, লোকের চাকরি পাওয়া, কাজকর্ম করবার সুযোগ করে দেওয়ার অসুবিধা, এই সমস্তগুলো দূর না হলে লোকের কষ্টতে কমবে মনে করার খুব একটা কারণ নেই। তো অতএব আমাদের আশা করতে হবে এই যে সমস্ত জিনিসগুলো আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতি কখন পূরণ হবে। এখন ডিমানিটাইজেশন দিয়ে সেই ঘাটতি কি পূরণ হতে পারে এরকম মনে করার কোনোই কারণ নেই। সুবর্ণবাবু, 20,000 কোটি টাকা রাষ্ট্রের খরচ হলো কাদের জন্য? যাদের জন্য তাদের তো উল্টো ফল বলছেন অমর্ত্য সেন। দেবাশিস দা তো কিছুক্ষণ আগেই একটা খুব সুন্দর কথা বললেন। দেবাশিস দা নিজেকে সাধারণ ছাত্র হিসেবে বললেন, যদি উনি ভালো ছাত্রই ছিলেন, আমি তো খুবই খারাপ ছাত্র ছিলাম। তো আমার মতো খারাপ ছাত্রর এলিমেন্টারি অ্যারিথমেটিকটা কিন্তু রাষ্ট্রনায়কের থেকে বেটার। তার কারণ আমি গুনে গুনে দেখলাম যে ঠিক উনি যেটা অ্যারাইভ করতে পেরেছেন, হয়তো অত ভালো নয় বলে আমি রাষ্ট্রনায়ক নয়, আমি একজন সাধারণ ছাত্র। আমি শুধু ন্যারেটিভটা বোঝার চেষ্টা করছিলাম যে 8 তারিখের ন্যারেটিভটা ছিল 3টে ইস্যু, যেটা দেবাশিস এবং সকলে বলেছেন। হঠাৎ এখন ন্যারেটিভটা পুরো বদলে গেছে। এখন কি হয়ে গেছে? এখন হয়ে গেছে ক্যাশলেস ডিজিটাল ইন্ডিয়া। ঠিক আছে, এখন উনি একবার ক্যাশলেস বলছেন আর ওনার সাথে মানে বিত্তমন্ত্রী লেস ক্যাশ বলে বারবার ঠিক করে দেওয়ার চেষ্টা করছেন যে যদি কেউ ভুল করে থাকেন উনি সঙ্গে সঙ্গে বলছেন না বড় লোক তো এই জন্য একটু আগে পিছে হয়ে যেতেই পারে। সেটা হচ্ছে ব্যাংক কি কাজগুলো করছে 47 দিনে। ব্যাংক তাদের মূলত দুটো কাজ, একটা হচ্ছে ঋণ দেওয়া, আরেকটা হচ্ছে অনাদায়ী লোনটাকে ফেরত আনা। সেটা বাদ দিয়ে তারা এখন সবাই মিলে ছুটি টুটি ক্যান্সেল করে দিয়ে তারা সকলকে মারও খাচ্ছে, প্রাণও হারাচ্ছে এবং লোককে টাকা দিচ্ছে। চাকরি কি হয়েছে গত 2 বছরে? মাত্র 1,32,000 চাকরি সৃষ্টি হয়েছে, যার জন্য আজকে নীতি আয়োগে একটা বৈঠক করারও ওদের প্ল্যান করেছে। 4 নম্বর, যেখানে তারা বলছেন যে সকলকে ক্যাশ না করে ফোর্স করছেন টু গো ডিজিটাল, তার সেই পরিকাঠামোটাই নেই আমাদের, একদমই নেই। আজকে অ্যাসোচ্যাম আজকেরও রিপোর্ট যে যদি দেখা যাচ্ছে 95 কোটি মানুষের কাছে ইন্টারনেট নেই, মাত্র 35 কোটি, তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে 3.5 কোটি গ্রামে থাকেন, সেটা নেই। স্ক্যান বলে একটা কোম্পানি, তারাও বারবার এটাই বলেছে যে আমাদের যে আইটি যে সিকিউরিটি সেটা ইজ অ্যাট রিস্ক। এবং জুডিশিয়ারি বা প্রসিকিউশন যারাই এরা করুন, তারা যতটা সিআরপিসির সম্বন্ধে জানেন, আইটি অ্যাক্ট সম্বন্ধে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। কলকমও 2 দিন আগে রিপোর্টটা করেছেন, ফোর্স করেছেন। আরেকটা ইস্যু হচ্ছে
প্রাইভেসি, যে আমার তথ্যগুলো আমি অন্য লোককে কেন দেব সেটা। আর অর্থনীতির কথা যদি আসা যায়, আই জাস্ট টেক ওয়ান মোর মিনিট। অর্থনীতির দিক থেকে দেখা যাচ্ছে যে যারা এটা বিরোধ করেছে তারা সেলিব্রেটেড ইকোনমিস্ট, আর উল্টো দিক থেকে যে অর্থনীতির টিমটা মানে যদি উল্টো দিকে দেখি দাঁড়িয়েছেন কারা, কেনেথ রোকভ দাঁড়িয়েছেন, পল সামার্স দাঁড়িয়েছেন, ল্যারি সামার্স দাঁড়িয়েছেন, ঠিক আছে, পল ক্রুগম্যান দাঁড়িয়েছেন, প্রভাত পট্টনায়ক দাঁড়িয়েছেন। উল্টো দিকে টাওয়ারিং পার্সোনালিটি অমিতাভ বচ্চন, আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর অমিতাভ বচ্চন ওয়েন আই ওয়াচ পিঙ্ক, ঠিক আছে, দাঁড়িয়েছেন ঐশ্বর্য রায়, তার বিউটি সবাই বিরাট কোহলি অ্যাপ্রিসিয়েট করে, বিরাট কোহলি ক্রিকেট স্টার, মোহনলাল, মানে এই যে এত রতনদেরকে উনি খুঁজে খুঁজে বার করেছেন এটার জন্য, আই এম শিওর দ্য রাষ্ট্রনায়ক উইল ফিল দ্য বেটার ইকোনমিক টিম নেক্সট টাইম। না, উল্টো দিকে যাদের নাম বললেন ওনারা কি নতুন অর্থনীতি স্টার? কারা? না, যাদের নাম বলছিলেন আর কি। না, আমি কারোর ব্যক্তিগত আলোচনায় যেতে চাই না। আমার মনে পড়ছে আনন্দবাজার পত্রিকায় রসিকতা করে একজন লিখেছিলেন যে আপনি যে নামগুলো পড়লেন তারা থলি হাতে তাদের সকালে বাজারে যেতে হয়, এই দুর্নাম কেউ দিতে পারবে না, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগটা সত্যি তারা কতটা বুঝতে পারে। আমি মহিদুলকে ঠিক এই পাটে আসবো যেখানে অমর্ত্য সেন বলছে যে একটা সরকারের, এত বড় দেশের 130 কোটি মানুষের নির্বাচিত সরকার, বিপুল সংখ্যাগরিষ্ঠতা আসছে, প্রায়োরিটি হওয়ার কথা ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কোথাও প্রায়োরিটাইজেশনে কোনো গোলমাল হচ্ছে না। সেটাই তো মানে প্রায়োরিটাইজেশনে গোলমাল হচ্ছে। এবং উনি আগে একটা এনডিটিভিতে একটা উনি বলেছিলেন, সেখানে উনি একটা অথরিটেরিয়ান ডিসিশন, সেটা উনি বলেছেন। কারণটা দেখুন, 130 কোটি মানুষের ওপর কিন্তু আপনি গিনিপিক করে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন না, যেটা এখানে আগেও আলোচনা এসেছিল। কেনেথ রোগভ, যিনি হাওয়ার্ড ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি কার্ডস অফ ক্যাশ লিখেছেন 2016 সালে, এই বছরই বেরোয়। তাতে উনি যেটা বলছেন যে ভারতের জন্য কিন্তু তার কোনো ডিমনিটাইজেশনের ব্যাপার ছিল না। উন্নত দেশগুলোতে যেখানে অত্যন্তভাবে আর কি লিটারেসি রেট অনেক হাই, হ্যাঁ, সেরকম একটা জায়গা, এবং সেখানে উনি $100 বিলের কথা বলছেন যেটা ফেজ আউট করে 7 বছর ধরে ইন্টারন্যাশনাল, এটা তো 50 দিনের মধ্যে হচ্ছে। এবার বড় কথা মহিদুল ভরসা, এবার ট্রাস্টের কথা। এবার অমর্ত্য সেন কিন্তু ওই আগের ইন্টারভিউটাতেও বলছিলেন যে ট্রাস্টের যে জায়গাটা, আপনি ধরুন এই যে আপনি সাধারণ গরিব মানুষের যে বলুন, কিংবা আপনার আমার মতো যারা ট্যাক্স কর টাকা দিয়ে বৈধভাবে আমার অ্যাকাউন্টে থেকে 30%, প্রত্যেকটা ব্যাংকের একটা উইথড্রল রুল আছে। এসবিআই ধরুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের সব থেকে বড় ব্যাংক, তার 30 নম্বর রুল অনুযায়ী উইথড্রল লিমিট কিন্তু কেউ সেট করতে পারে। এটা যদি করে থাকে তাহলে সেটা বেআইনি, অর্থাৎ কনজিউমার কিন্তু কোর্টে যেতে পারে এবং সেখানে কিন্তু হতে পারে। এবার তাহলে ব্যাংক বলবে যে আরবিআই এটা করেছে। প্রথমত হচ্ছে যে আরবিআই এর যে ব্যাংকিং অ্যাক্ট 1934, তারপরে কিন্তু দুবার ডিমনিটাইজেশন হয়েছিল, 1946 সালে এবং 1978 সালে। এই 46 এবং 78 এই দুই সময় উইথড্রল লিমিট করার সময় অর্ডিন্যান্স জারি করা হয়েছিল কিংবা অ্যাক্ট অফ পার্লামেন্ট হয়েছিল। এই দুটো কিন্তু এবারে হয়নি, অর্থাৎ এই দুটো কিন্তু এইবারে ডিমনিটাইজেশনটা কিন্তু ইললিগাল আপাতত পর্যন্ত। আরবিআই অ্যাক্ট এবং ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এবং সুপ্রিম কোর্টে কিন্তু এইটা নিয়ে এখনো কিন্তু চলছে। সেটা হচ্ছে আমি সর্বোচ্চ সাংবিধানিক জায়গা থেকে একের পর এক বিবৃতি দিচ্ছি এবং তারপর দেশের মানুষ দেখছেন যে বিবৃতিটা পাল্টে যাচ্ছে। হয় আমি বলছি যে 30 জায়গাটা 3 জায়গায় হচ্ছে, ব্যাংকের সঙ্গে ট্রাস্ট কমছে, প্রধানমন্ত্রীর সঙ্গে জনতার ট্রাস্ট কমছে, আরবিআই গভর্নরের সঙ্গে ট্রাস্ট কমছে, ফিনান্স মিনিস্টারের সঙ্গে ট্রাস্ট কমছে, মানে ট্রাস্ট ব্যাপারটাই নেই। তাহলে তো এটা কি হচ্ছে? বা ভরসা কোথাও কি কোনো ট্রাস্ট ডেফিসিট হয়ে গেছে বিরোধীরা বলছেন, কোথাও কি সমস্যা হচ্ছে? কারণ আগে বলা প্রতিশ্রুতি যদি কয়েক দিনের মধ্যে রাতারাতি পাল্টে যায় তাহলে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের যারা প্রধান কণ্ঠস্বর তাদের ওপর মানুষের ভরসা নিয়ে প্রশ্ন জাগে, সেটাই তো স্বাভাবিক। 30শে ডিসেম্বরের পরে কি নোট দুর্ভোগে আদৌ ইতি পড়বে? ব্যাংক এটিএম থেকে তোলা যাবে নিজের ইচ্ছে মতো টাকা? প্রধানমন্ত্রীর ডেডলাইন শেষ হওয়ার প্রাক্কালে যখন এইসব প্রশ্ন মানুষের মুখে মুখে ঘুরছে, তখন বাতিল নোট নিয়ে ফের নতুন সিদ্ধান্তের পথে মোদী সরকার। সূত্রের খবর, এ বিষয়ে অর্ডিন্যান্স জারির চিন্তাভাবনা করছে কেন্দ্র, যেখানে বলা হতে পারে বাতিল 500 বা 1000 টাকার নোট নিজের কাছে 10টির বেশি রাখা যাবে না, রাখলে কড়া শাস্তি দিতে হবে, সঙ্গে থাকা অচল নোটের 5 গুণ অথবা 50,000 টাকা জরিমানা। যে অঙ্কটা বেশি সেটা জরিমানা হিসেবে দিতে হবে, এমনকি হতে পারে ফৌজদারি মামলাও। সূত্রের দাবি, বুধবার মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্স নিয়ে সিদ্ধান্ত হতে পারে, কিন্তু শুক্রবার 30শে ডিসেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগে কেন তড়িঘড়ি এরকম পদক্ষেপ? এমনিতে যা ঘোষণা আছে 30শে ডিসেম্বর পর্যন্ত মানুষ পুরনো টাকা জমা দিতে পারবেন এমনি ব্যাংকে, আর 31শে মার্চ পর্যন্ত তারা রিজার্ভ ব্যাংকে গিয়ে জমা দিতে পারবেন। তো কাজেই 31শে মার্চের আগে এই ধরনের কোনো
শাস্তিমূলক ব্যবস্থা লাগু করাটা তো পরস্পর বিরোধী হয়ে যাবে, কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 8ই নভেম্বর প্রধানমন্ত্রীর একটি ঘোষণা, 10 नवंबर से 30 दिसंबर तक आप नोट बदल सकते हैं। पुराने नोट किसी कारणवश अगर जमा नहीं कर पाए, रिजर्व बैंक के निर्धारित ऑफिस में अपनी राशि एक घोषणा पत्र यानी डिक्लेरेशन फॉर्म के साथ 31 मार्च 2017 तक जमा करवा सकते हैं। এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের বক্তব্য এরকম তো হতেই পারে যে প্রধানমন্ত্রীর আশ্বাস শুনে কেউ রিজার্ভ ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই কারণে এতদিন ব্যাংকেই যাননি। অর্ডিন্যান্স জারি হলে তাদের কি হবে? কয়েকদিন আগেই টাকা জমা দেওয়া নিয়ে সিদ্ধান্ত বদলেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর ঘোষণার উল্টো পথে হেঁটে আচমকা অর্থমন্ত্রক জানায় বাতিল নোট জমা দিতে গেলে জবাবদিহি করতে হবে। সমালোচনার মুখে শেষমেশ এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয় কেন্দ্রকে। এবার আবার বাতিল নোট রাখা নিয়ে অর্ডিন্যান্স আনার ভাবনা। তাহলে কি নোট জমায় 31শে মার্চের সময়সীমা কমানোর কথা ভাবছে মোদী সরকার? এবিপি আনন্দ। আমি আবার রাজনীতির কথা আসবো। বিশ্বনাথবাবু, কোথাও কি এ রাজ্যের আঞ্চলিক রাজনীতি বারবার জাতীয় রাজনীতির পথে দাঁড়াচ্ছে, কিন্তু কোথাও আঞ্চলিক রাজনীতিকে জাতীয় রাজনীতি কি প্রভাবিত করতে পারে, অন্তত এই রাজ্যের ক্ষেত্রে? কংগ্রেস তৃণমূল অনেকটাই, কিন্তু আজকে যদি রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, আমি কিন্তু খুব পরিষ্কার বলতে চাইছি যে দীর্ঘদিন পরে একটা কংগ্রেস পরিবারের কিন্তু ঐক্যবদ্ধ চেহারা আমি দেখতে পাচ্ছি এখানে। মানে এই ঐক্যবদ্ধ চেহারাটা বহু বছর পরে আমি বলতে পারি যে মোদী বিরোধী আন্দোলনের কিন্তু আজকে একদম সারা ভারতবর্ষের ছবি হলো, এবং এটা আগামী দিনে কিন্তু এটা একটা সরাসরি প্রভাব পড়বেই, রাজ্যে পড়বে। আমি বলছি যে কারণে সোনিয়া রাহুল মানে হাইকমান্ড হিসাবে এই 2016 নির্বাচনে বামেদের সাথে জোট করেছিল এই কংগ্রেসীরাই, অধীর চৌধুরী, মান্নান সাহেবরা কিন্তু ওই কমান্ডারের নির্দেশে জাতির স্বার্থে কিন্তু তারা কিন্তু এখানে একটা অ্যালায়েন্সে যেতেই পারেন। কংগ্রেসের প্রতিনিধি আমি বসে আছি এখানে, মানে আমি তোমার বিশ্লেষণ ফলে আমি মানে সেই দিন যেমন কংগ্রেস দল থেকে বলা হচ্ছিল যে আমরা হাইকমান্ডের যা বলবে সেই অনুযায়ী আমি চলবো, আগামী দিনেও এই হাইকমান্ড যা বলবে তার বাইরে গিয়ে নতুন কিছু ভাববে আমি বিশ্বাস করি। প্রতিক্রিয়া ওম প্রকাশ মিশ্র। দেখুন, কংগ্রেস হাইকমান্ড বলে কিছু নেই, ব্লক কংগ্রেস কমিটিগুলি হচ্ছে হাইকমান্ড, অর্থাৎ পার্টির আমরা যেটা মনে করব যেটা ঠিক সেটাই আমাদের হাইকমান্ডের বক্তব্য হিসাবেই আসে। তো তার ফলে পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো জোট নেই, আগামী দিনে কোনো জোট হবে এরকম কোনো কথা নেই। যেটা হচ্ছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি, কেন বামফ্রন্টও তো আছে, তো কি বামফ্রন্টের সঙ্গে জোট হবে? হ্যাঁ, জেডিইউ আছে, আরজেডি আছে, সবার সঙ্গে কি জোট হবে? আপনি আমায় শুধু বলুন না, যদি সোনিয়া গান্ধী যদি নির্দেশ দেয় সেই নির্দেশ আপনি অমান্য করবেন? কেসের সোনিয়া গান্ধী কি তোমাকে সোনিয়া গান্ধী তো তোমাকে জানাবেন না? আপনি করবেন কি কিনা? আপনি করবেন কি? আপনি আলাদা দল করবেন? শুনে নাও, নাকি কংগ্রেস? সোনিয়া গান্ধী কি বলবেন, রাহুল গান্ধী কি বলবেন, সেটা ওম প্রকাশ মিশ্র, অধীর চৌধুরীরা ঠিক করে। ঠিক আছে, আমরা কংগ্রেস দলের আমরা সেটা ঠিক করি, তোমাদেরকে আসলে এটা হচ্ছে কাছে ছিল দূরে গেলে দূর থেকে এসো প্রতিক্রিয়া। হ্যাঁ, কাছে ছিল দূরে গেলে দূর থেকে এসো কাছে। এখন এটাই হয়েছে দ্বিতীয় এই একটা বিষয়। আমার মনে হয় যে এই কাছাকাছি আসা নিয়ে এই প্রতিক্রিয়া আমি দেব। আরেকটি কথা যেটা বলা হচ্ছে ব্যাংকে এত টাকা জমা দেওয়া তোলা, আমি একটা নোট আপনাদের দেখাবো যে এখানে এটা পিসি ভট্টাচার্য 62 থেকে 66 এই সময়ের মধ্যে উনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন এখানে দেখুন অন ডিমান্ড লেখা আছে। আপনার আমার পকেটে যে কারেন্সি আছে তাতে অন ডিমান্ড লেখা নেই, অর্থাৎ চাহিদা মাত্র পাওয়া যাবে। এটা কিন্তু ব্যাংক জাতীয়করণের সময়, এক মিনিট, আপনি যে রিজার্ভ ব্যাংকের কথা বলছেন সেই রিজার্ভ ব্যাংকের 26 ধারা 26 সেখানে পরিষ্কার বলা হয়েছে এটা কোনো কন্ট্রাক্ট নয়, স্ট্যাটুটারি প্রমিস। এবং সেই প্রমিস থেকে আমি জানতে চাই কেন অন ডিমান্ড কথাটা তোলা হয়েছিল বিশেষ উদ্দেশ্যে, কারণ আপনি চাইলেই টাকা পাবেন না। এরকম ইন্টারপ্রিটেশন মোদি, অমিত শাহ, অরুণ জেটলিরও দেননি নিশ্চয়ই। স্যার যখন বলছেন আমি ধারা দিচ্ছি, কিন্তু আমার এই ডিসিশনটা আজ থেকে 2 মাস আগে আপনি ভাবুন, নরেন্দ্র মোদী যেভাবে দিল্লি শাসন করছিল, মানে দেশ শাসন করছিল, আজকে কিন্তু এই ডিসিশনের প্রেক্ষিতে যে দুর্ভোগ তাকে কেন্দ্র করে দলের ভেতরে নরেন্দ্র মোদী চ্যালেঞ্জের সম্মুখীন এবং দলের বাইরে চ্যালেঞ্জের সম্মুখীন, যেটা আজকে কনস্টিটিউশন ক্লাবে আমরা দেখলাম।
যেটা সব হলো important বিশ্বনাথ বাবু। বিষয়, যেটা ইম্পর্টেন্ট বিষয়, এতদিন দুর্নীতি নিয়ে আপনি ভেতরেরটা বলছিলেন। কিন্তু এখনো দেখা যায়নি। কি আপনি ভেতরেরটা বলছেন না, স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে অরুণ শৌরির যারা মানে তাদের যারা শোনা আইডিয়া যাচ্ছে, করেছিল শোনা যাচ্ছে। না প্রকাশ্যে আমি নিজে দেখে, আমি নিজে টেলিভিশন স্বপন দাশগুপ্ত টুইট করেছেন ফেয়ার এনাফ, এবং তারপরে অরুণ যখন শৌরির- আমি বলছি যখন রোল ব্যাক হয় সিদ্ধান্ত তখন তারপর প্রশংসা এবং করেছেন। আমি আরেকটা জিনিস আপনাকে আমি বলছি ভেতরে হতেই পারে, আমি হচ্ছে না বলছি না, কিন্তু আমি বলছি প্রকাশ্যে দেখা যায়। এবং তারপরে আরেক যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, যেটা মোদির ইউএসপি ধরেছিলেন যে নির্বাচনে ব্যবহার করেন, সমস্ত জায়গায় ব্যবহার করেন, সেটা হলো যে বিজেপি ভালো আর বাদ বাকি বিরোধী সমস্ত তাদেরকে রাতে বেলা ঘুম নেই, তাদেরকে বড়ি খেয়ে ঘুমাতে হবে, অর্থাৎ না দুর্নীতিগ্রস্ত। খাউঙ্গা না খানে খানে দুঙ্গা, দুঙ্গা। এইটাই তো মোটো এইবার ছিল। প্রশ্ন যেটা হচ্ছে, একের পর এক যখন আয়কর দপ্তরে হানাতে বিজেপির নেতা মন্ত্রী এবং স্বয়ং অমিত শাহ ধরা, মানে তার নাম যুক্ত হয়ে গেছে। শুধু অমিত শাহ কেন, তার অমিত শাহের নাম নীতিন গডকরির যে কোঅপারেটিভ সোসাইটি, দ্রুত একবার দেখবো এই কোঅপারেটিভ সোসাইটি সংক্রান্ত বিতর্ক। 9 बार ये कह रहे हैं कि आपको पैसा दिया गया है, क्या ये सच है या झूठ है? দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদী নিশানায় তো ছিলেনই, এবার তার সেনাপতি অমিত শাহের দিকেও আঙুল তুলল কংগ্রেস। তাদের অভিযোগ, নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরপরই আহমেদাবাদ জেলা সমবায় ব্যাংকে 500 কোটি টাকার অচল নোট জমা পড়ে। এই সমবায় ব্যাংকেরই পরিচালন পর্ষদের অন্যতম ডিরেক্টর বিজেপি সভাপতি অমিত শাহ। ব্যাংকের চেয়ারম্যান অজয় পটেলও অমিত শাহের বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত। সমবায় ব্যাংকগুলিতে রিজার্ভ ব্যাংকের সরাসরি নজরদারি থাকে না বলে এগুলিতে পুরনো নোট জমা বদলের ছাড়পত্র দেয়নি মোদী সরকার। অথচ আহমেদাবাদ জেলা সমবায় ব্যাংকে 500 কোটি টাকার অচল নোট জমা পড়ার অভিযোগ। গত সপ্তাহে আহমেদাবাদের আশ্রম রোডে সমবায় ব্যাংকটির সদর দপ্তরে তল্লাশি চালায় ইডি। সেই সূত্রেই সরাসরি অমিত শাহকে নিশানা করেছে কংগ্রেস। जो बैंक अहमदाबाद डिस्ट्रिक्ट कोऑपरेटिव बैंक से जुड़े हुए हैं, जो बैंकों का नाम निकल कर आया है, उनके खिलाफ भी जांच होनी चाहिए। বিজেপির অবশ্য দাবি, যদি সেই ব্যাংক থেকে সমপরিমাণ টাকার নতুন নোট উঠে বেরিয়ে আসতো, তাহলে তিনি কোনো আলোচনা করতে পারতেন, প্রশ্ন তুলতে পারতেন। জয়রাম রমেশ কেন কংগ্রেসের কোনো নেতার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই দুর্নীতি সম্পর্কে কথা বলার। বিজেপির সমবায় ব্যাংক অস্বস্তির এখানেই শেষ নয়। মুম্বাইয়ের বৈদ্যনাথ আরবান কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধেও কালো টাকা সাদা করার অভিযোগ এনেছে খোদ সিবিআই। এই সমবায় ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডে, তার মেয়ে বিজেপি শাসিত মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুন্ডে বর্তমানে সমবায় ব্যাংকের অন্যতম ডিরেক্টর। পঙ্কজা মুন্ডের বোন বিজেপি সাংসদ প্রীতম মুন্ডেও এই সমবায় ব্যাংকের আরেক ডিরেক্টর। অভিযোগ, এই সমবায় ব্যাংকের মাধ্যমেই কালো টাকা সাদা করার চেষ্টা করেন ক্যান্সার বিশেষজ্ঞ তথা পদ্মভূষণে সম্মানিত চিকিৎসক সুরেশ আডবাণী এবং একটি বেসরকারি হাসপাতালের মালিক সুরেশ টাকলকার। দুজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। বিজেপির পাল্টা বক্তব্য, কালো টাকা উদ্ধারে তদন্ত যে নিরপেক্ষ পথে চলছে এসবই তার প্রমাণ। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো বড় সার্টিফিকেট দেওয়া উচিত। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, কালো টাকার বিরুদ্ধে লড়াই করছেন, সমান্তরাল যে অর্থব্যবস্থা চলেছে সেটাকে উপড়ে ফেলতে চাইছেন। সেখানে দলের নেতাদেরও রেয়াত করা হচ্ছে না। প্রধানমন্ত্রী এদিনও হুঁশিয়ারি দিয়েছেন, ये गरीब का पैसा लूटा गया कि नहीं लूटा गया, ये पैसा देश के खजाने में वापस आना चाहिए कि नहीं आना चाहिए। भाइयों बहनों, ये सफाई अभियान है, सफाई अभियान। যদিও বারবার কালো টাকা সাদা করার অভিযোগে নাম জড়াচ্ছে মোদীর দলের নেতাদের, যা বিজেপির কাছে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। পঙ্কজবাবু, কোথাও কি সাফাই অভিযান যারা করছেন সেই সাফাই কর্মীদের ঘরটাও আরেকটু পরিষ্কার দেখানো উচিত ছিল? আমি এই জন্য প্রসঙ্গটা আনছি যে সমবায় ব্যাংকের দুর্নীতি নিয়ে রাজ্য বিজেপি এই পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে শুরুতেই অভিযোগ তুলেছিল। আমার মনে হয় সেটা অবিলম্বে তদন্ত করে দেখা উচিত, এত বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে। সবাই সমান, হ্যাঁ। সুতরাং যদি কিছু থাকে কোথাও, সে ব্যাপারে আয়কর দপ্তর তাকে যে প্রভাবিত করা হচ্ছে না, এটা এই ঘটনাগুলো যদি সামনে আসে তার প্রমাণ, যা আইন অনুসারে ব্যবস্থা হবে। দেখুন, আপনারা তো বলেন যে কংগ্রেস দুর্নীতি করেছে 60 বছর ইত্যাদি ইত্যাদি। আমরা করলাম দুর্নীতি আর সব টাকা বেরোচ্ছে বিজেপির লোকদের কাছ থেকে। কোঅপারেটিভ ব্যাংকের একজন মিনিস্টারকে পদত্যাগ করতে হয়নি মহারাষ্ট্রতে, প্রথম ধরা পড়েছে। গোপীনাথ মুন্ডের মেয়েদের দুজনের কীর্তিটা দেখালেন। আমি আপনাদের চ্যানেলে বলেছিলাম যতীন ওঝাকে কোট করে যে রাত্রি 9:45 থেকে শুরু করে সকাল 5টার মধ্যে আহমেদাবাদে এই কোঅপারেটিভ ব্যাংকটা খোলা ছিল এবং সেটা যতীন ওঝা আজকে থেকে অনেক 1 মাস আগেই বলেছিলেন। আমি এইখানে প্রসঙ্গটা তুলেছিলাম। 500 কোটি টাকা সেখানে জমা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, কেরালাতে হয়েছে, এবং যেখানে অমিত শাহ যুক্ত। যতীন ওঝা কি বলেছে? অমিত শাহের যত লোক তারা হচ্ছে এক্সচেঞ্জ বিজনেসে নেমে পড়েছে। 1 কোটি টাকা নিয়ে ঢুকতে হচ্ছে বাঁ দিকে,
মানে পুরনো টাকায় ডান দিকে 63 লক্ষ টাকা নতুন নোট নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। ইট ইজ অল ডকুমেন্টেড অ্যান্ড দিজ আর অল বিং কট। পঙ্কজবাবু তদন্ত হবে? দেখুন, আয়কর সারা ভারতবর্ষে আয়কর হানা হচ্ছে। কোন কংগ্রেসের লোক কেন ধরা পড়ে? কোন কংগ্রেসের লোক ডিমনিটাইজেশন কি দরকার ছিল? না আমরা যা আলোচনা করছি আপনি একটা স্পেসিফিক উত্তর দিন। না এগুলো এখন আমি বলছি আমি যেটা সমর্থন করছি আজকে এই সময় আগে আমরা দেখেছি ভারতবর্ষে এই দপ্তরগুলো ঘুমোচ্ছিল, সিম্পলি ঘুমোচ্ছিল। না এখনো ঘুমোচ্ছে না। ডিমনিটাইজেশনের পর এটা করা দরকার। মোদির বিরুদ্ধে ইনভেস্টিগেশন ডিমান্ড করছি। এই দপ্তরগুলি যদি জেগে গিয়ে থাকে, মোদির বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন আমরা ডিমান্ড করছি, ইনকাম ট্যাক্সের পেপার, লেট দ্যাট বি ইনভেস্টিগেটেড। যেটা বলছেন সেটা তো এত কিছুর মধ্যে এখনো সুপ্রিম কোর্টে বিচার কণ্ঠে যেটা সমর্থন করা যায় সেটা হচ্ছে বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ, যেটা ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু ওই পুরনো প্রশ্নটা থাকবে যে যেখানে বিদেশি ব্যাংকে কালো টাকা, যেখানে রিয়েল এস্টেট, যেখানে সোনা, সেই তিনটেকে ছেড়ে এক্স্যাক্টলি 8 তারিখ থেকে 9 তারিখ বারবার যে প্রশ্ন উঠছে আমি আগে নগদকে কেন ধরলাম, কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যে বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ সাধু উদ্যোগ, দেশের মানুষ তাকে সমর্থন করে। हमने कानून बनाया, जो भी बेनामी संपत्ति होगी, दूसरे के नाम की संपत्ति होगी, हम कानूनन अब उस पर हमला बोलने वाले। বেনামি সম্পত্তির কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশোধিত আইন এনেছে মোদী সরকার। অনেকে বলছেন ঠিকমতো কার্যকর করলে এই আইন কালো টাকা ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে বিশল্যকরণী হতে পারে, কিন্তু এই কড়া দাওয়াই প্রয়োগে এত দেরি কেন? যদি আরও আগের থেকে এই আইনটা প্রয়োগ হতো তাহলে হয়তো ওই কালো টাকা বিভিন্ন সম্পত্তিতে সাধারণ লোক মানে যাদের কাছে কালো টাকা আছে তারা কালো টাকাটা ওরকমভাবে ইনভেস্ট করতেন না। পর্যবেক্ষকদের মতে কালো কারবারিরা হিসেব বহির্ভূত টাকার সিংহভাগ গচ্ছিত রাখে বিদেশি ব্যাংকে। তারপর সবথেকে বেশি কালো টাকা লগ্নি করা হয় সোনা ও সম্পত্তিতে। কালো টাকার সবথেকে কম অংশ থাকে নগদে। বিশেষজ্ঞদের প্রশ্ন, মোদী সরকার শুরুতেই তালিকার শেষে থাকা নগদে হাত দিল কেন? আগে বেনামি সম্পত্তির কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিয়ে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হলো কেন? এই জিনিসটা আগে করলে নিশ্চয়ই ভালো হতো, কিন্তু তার জন্য প্রধানত যেটা দরকার ছিল এই ক্যাশ ফুল ইকোনমি, এত ক্যাশে যে ইকোনমি, এত কারেন্সিতে যে ইকোনমি চলে, তাতে বেনামি রাখার স্কোপ থাকে। বেনামি সম্পত্তি আসলে কি? সহজ কথায় বললে হিসেব বহির্ভূত বা কালো টাকা লুকোতে অন্যের নামে কিনে রাখা সম্পত্তি। 1988 সালে প্রথম বেনামি সম্পত্তি প্রতিরোধ আইন তৈরি হয়, তাতে 3 বছরের সাজার সংস্থান ছিল। মোদী সরকার সেই আইন সংশোধন করে সাজার সংস্থান 3 বছর থেকে বাড়িয়ে করেছে 7 বছর। সেই সঙ্গে রয়েছে বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত এবং তার মূল্যের 25% জরিমানার সংস্থানও। বিরোধীরা বারবার দাবি করছে কালো টাকা ধরতে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ। এবার বেনামি সম্পত্তি প্রতিরোধ আইনে ভর করে সরকার কালো টাকা বের করে আনতে পারবে কি? উত্তর দেবে ভবিষ্যৎ। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই নর্ডাস এলইডি লাইটিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড ব্রাইটনেস। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। চোকো ক্রেজি হামসফর, রাজা ওয়েফিজ, রুদ্রাণী চক্কি ফ্রেশ আটা, স্বাদ ও শক্তির মেলবন্ধন।